একটা দেশে আজ রাস্তায় নামছে হাজার হাজার মানুষ। কেউ চাকরি হারিয়েছে, কেউ হিজাব খুলে দাঁড়িয়েছে, কেউ শুধু চুপ করে দাঁড়িয়ে আছে হাতে প্ল্যাকার্ড নিয়ে। বাড়ি থেকে দেখলে মনে হয় এটা অর্থনীতির সংকট, কিন্তু ভেতরে জমে আছে কয়েক দশকের ক্ষোভ। এখানে দাম বাড়ে দ্রুত, কিন্তু অধিকার বাড়ে না। প্রশ্ন করলে উত্তর আসে লাঠিতে, আর প্রতিবাদ করলে বন্ধ হয়ে যায় ইন্টারনেট। তরুণরা আর তাদের ভবিষ্যৎকে বিশ্বাস করতে পারছে না। নারীরা আর নিজেদের শরীরের ওপর রাষ্ট্রের পাহারা মানতে চায় না। এই আন্দোলনের কোনো নেতা নেই, কোনো দল নেই, আছে শুধু ভয় ভাঙা মানুষের কণ্ঠ। প্রশ্ন একটাই, এটা কি সাময়িক ক্ষোভ নাকি এক শাসন ব্যবস্থার শেষ অধ্যায়ের শুরু? রহস্যের আজকের পর্বে আমরা জানব কেন ইরান জুড়ে চলছে আন্দোলন। ইরানে প্রায় 3 মাস ধরে দেশ জুড়ে বড় ধরনের আন্দোলন চলছে, যা শুধু অর্থনৈতিক অস্থিরতা নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার চ্যালেঞ্জের প্রতিফলন। এই আন্দোলনের মূল কারণ হল ভয়াবহ আর্থিক সংকট, মুদ্রা রিয়ালের অবমূল্যায়ন, মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়া এবং নাগরিকদের জীবিকার কঠিন বাস্তবতা। রিয়াল মার্কিন ডলারের বিপক্ষে বিপুলভাবে ডুবেছে, মূল্যস্ফীতি প্রায় 40-50% ছুঁয়ে গেছে এবং সহজ পণ্যের দাম অপ্রাপ্য হয়ে উঠছে। ফলে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামছে। এটা শুধু সাম্প্রদায়িক বা অসন্তোষের ভিন্ন এক ঝড় নয়, এটা ইরানের সাধারণ নাগরিকদের দীর্ঘদিনের হতাশা ও অসন্তোষের বহিঃপ্রকাশ। আন্দোলন শুরু হয় যখন দোকানপাট বন্ধ হয়ে যায়, বিক্ষোভ সম্প্রসারিত হয় শিক্ষার্থী, ব্যবসায়ী, দোকানদার, শ্রমিক ও যুব সমাজের মধ্যে, এবং স্লোগান ওঠে শুধু আর্থিক সহায়তা চাই নয়, বরং স্বাধীনতা চাই, মূল্যতন্ত্র শেষ হোক এবং সরাসরি সরকারকে জিজ্ঞাসা দেশটা কিভাবে চলছে। মোটেই নতুন ঘটনা নয়, ইরানে এর আগেও বড় আন্দোলন হয়েছে, তবে বর্তমান অবস্থার পটভূমি গড়ে উঠেছে বহুবিধ কারণে। 2022 সালে 22 বছর বয়সী মসঙ্গা আমিনীর পুলিশি হেফাজতে মৃত্যু দেশের সবচেয়ে বড় বিরোধিতামূলক আন্দোলনের সূচনা করেছিল। আমিনী নজরদারি পুলিশের হাতে নিহত হওয়ার পর গোটা দেশ জুড়ে উইমেন লাইফ ফ্রিডম অর্থাৎ মহিলা জীবন স্বাধীনতা স্লোগান নিয়ে সহিংস বিক্ষোভ শুরু হয়েছিল, যা দেশের প্রশাসনিক কাঠামো, নৈতিক পুলিশ ব্যবস্থা ও মৌলিক মানবাধিকার লঙ্ঘনের প্রতিরোধে পরিণত হয়েছিল। মাহসা আমিনীর ঘটনার সময় ইরানের নৈতিক পুলিশ তাকে হিজাব নিয়ম মেনে না চলার অভিযোগে ধরে নেয় এবং পরবর্তীতে তার চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। সরকারের ব্যাখ্যা ছিল হৃদরোগে মৃত, কিন্তু বহু সাক্ষী ও ভিডিও ফুটেজে দেখা গেছে তাকে গোড়ালি পর্যন্ত মারধর করা হয়েছিল বলে ধারণা করা হয়েছে, যা সাধারণ মানুষের ঘৃণা ও ক্ষোভকে উস্কে দেয়। সেদিন থেকে ইরান জুড়ে সরকারের বিরুদ্ধে দাবিগুলো শুধুমাত্র হিজাব বা পোশাকের স্বাধীনতার ইস্যুতে সীমাবদ্ধ ছিল না, তা দ্রুত বিস্তৃত হয়ে ওঠে রাজনৈতিক অধিকার, নারীর স্বাধীনতা, বাক স্বাধীনতা, আর্থিক ভিত্তি ও ব্যবস্থাপনা, শাসন ব্যবস্থা পরিবর্তন এবং ইসলামিক রিপাবলিকের কঠোর ঐতিহাসিক কর্তৃত্ব বিরোধী অঙ্গীকারে পরিণত হয়। ইরানের 1979 সালের ইসলামিক বিপ্লব থেকে আজ পর্যন্ত দেশটি একটি ধর্মীয় রাষ্ট্র হিসেবে পরিচালিত হচ্ছে, যেখানে সর্বোচ্চ ক্ষমতা প্রধান ধর্মীয় নেতার। এই ব্যবস্থায় রাষ্ট্রীয় নীতি, সামাজিক মানদণ্ড, নারী পুরুষের ব্যক্তিগত স্বাধীনতা, বাক স্বাধীনতা ও রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ সবই কঠোরভাবে সীমাবদ্ধ। বহু নাগরিক, বিশেষ করে তরুণদের মধ্যে এর বিরুদ্ধে নীরব তবু দীর্ঘদিনের অসন্তোষ জমে ওঠে। 2022 সালের বিপ্লবের পরেও বহু মানুষ হারিয়েছেন আত্মীয়, প্রতিবাদকারীদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নিয়েছে, সহিংসতায় বহু প্রাণ হারিয়েছে ও হাজারের ওপর মানুষ আটক ও নির্যাতিত হয়েছে। বর্তমান 2025 থেকে 26 সালের আন্দোলন এর আগের গোষ্ঠী আন্দোলনের ধারাবাহিকতা এসেছে, তবে এর কেন্দ্রীয় চরিত্র আলাদা। প্রথমটিতে আপাতত মূল চালিকা শক্তি ছিল সামাজিক ও মানবাধিকার সম্মান ভিত্তিক দাবিগুলি, আর দ্বিতীয়টিতে তা অর্থনৈতিক কঠিন বাস্তবতা ও মহামানসিক রাজনৈতিক পরিবর্তন প্রাপ্তির দাবিতে রূপ নিয়েছে। রিয়াল ভাঙচুর, সামগ্রিক মুদ্রাস্ফীতি, জলবায়ু দুর্যোগ, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের মতো বিষয়গুলো সামষ্টিকভাবে জনগণের জীবনকে অচল করে দিয়েছে এবং এর ফলে বিরোধী মনোভাব তীব্রতর হয়েছে। এই আন্দোলনে অংশ নিচ্ছে শুধুমাত্র রাজনৈতিক বিরোধী দল নয়, স্কুল কলেজের ছাত্ররা, নারী পুরুষের ভিড়ি ভিড়ি সাধারণ মানুষও। তারা শুধু আজকের অর্থনৈতিক চাপ চাইছে না, তারা চেয়ে থাকে গণতান্ত্রিক অধিকার, ব্যক্তিগত স্বাধীনতা, সামাজিক নিরাপত্তা,
বাক স্বাধীনতা ও সরকারি কুশাসন দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। গত মাসে ইরানের প্রেসিডেন্ট নিজেই এই বিক্ষোভকারীদের ন্যায্য দাবি দেওয়া শোনা উচিত বলে স্বীকার করেছেন, কিন্তু প্রশাসনের অনিশ্চিত প্রতিক্রিয়া ও নিরাপত্তা বাহিনীর কঠোর দমন এই আন্দোলনকে আরও তীব্র করে তুলেছে। ইরানের বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপও বিরাট ভূমিকা রাখছে। পশ্চিমা দেশগুলো বিশেষ করে সামরিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরানের পারমাণবিক কর্মসূচির কারণে, যা ইরানের অর্থনীতিকে আরো দুর্বল করে দিয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে ইন্ধন ও খাদ্যের দাম বাড়ছে, আমদানির ব্যয় বেড়ে চলেছে এবং সাধারণ মানুষের জীবন আরও কঠিন হচ্ছে। এভাবেই আর্থিক ও রাজনৈতিক অসন্তোষ সংঘর্ষে পরিণত হয়েছে। এছাড়া সরকার সমর্থিত নিরাপত্তা বাহিনী ও বেসিস মিলিশিয়া সক্রিয়ভাবে আন্দোলন দমন করছে, যা মানুষের মধ্যে গভীর বিশ্বাসহীনতা সৃষ্টি করেছে। অনেক স্থানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের খবর এসেছে, ছাত্রদের উপর আক্রমণ, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ইন্টারনেট নিয়ন্ত্রণ করে তথ্য প্রবাহ সীমাবদ্ধ করা হচ্ছে। সবই সরকারের কর্তৃত্ব রক্ষা করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ইরানের ইতিহাসে এমন বড় বিস্তৃত মুহূর্ত পর্যন্ত দীর্ঘমেয়াদী আন্দোলন আগে খুব কমই হয়েছে। 1979 সালের বিপ্লব রাজনৈতিক ও ধর্মীয় শাসন ব্যবস্থা উত্থাপন করেছিল, কিন্তু তখনকার আন্দোলনও ছিল ব্যাপক জনসমর্থিত এবং এতদিন স্থায়ী পরিবর্তন আনতে সক্ষম হয়েছিল। আজকের আন্দোলনের লক্ষ্য শুধু একটি রাজনৈতিক ব্যক্তিকে হটানো নয়, এটা একটি সংস্কৃতি, সমাজ, অর্থনীতি ও মূল্যবোধের গভীর পরিবর্তনের দাবিতে গঠিত একটি বিশাল জন আন্দোলন। এই কারণগুলো আর্থিক সংকট, মানবাধিকারের চাহিদা, নারীর স্বাধীনতার দাবির সঙ্গে দীর্ঘমেয়াদী রাজনৈতিক অসন্তোষের মিশ্রণই ইরান জুড়ে আজকের আন্দোলনকে বিশাল ও বহুমাত্রিক করে তুলেছে। এটি শুধু একটি শহরে বা কয়েকটি শহরে সীমাবদ্ধ না থেকে মহাদেশ জুড়ে ছড়িয়ে পড়ছে এবং প্রতিদিনই নতুন নতুন মানুষ এতে অংশ নিচ্ছে, কারণ মানুষ আর সহ্য করতে চাইছে না দীর্ঘদিনের দমন, দুর্নীতি, সংকট ও শাসকের একনিষ্ঠতার পরিণতি হিসেবে এই আন্দোলন নিজেকে আরো দৃঢ় করে তুলেছে। এই আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রজন্মগত দ্বন্দ্ব, যা ইরানের সমাজকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে। ইরানের জনসংখ্যার বড় অংশ তরুণ, যারা 1979 সালের ইসলামিক বিপ্লব দেখেনি, ধর্মীয় শাসনের আদর্শিক আবেগের সঙ্গে যাদের কোনো আবেগগত সংযোগ নেই। এই প্রজন্ম ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বৈশ্বিক সংস্কৃতির সঙ্গে বেড়ে উঠেছে। ফলে তারা নিজেদের জীবনযাপন, পোশাক, মত প্রকাশ ও স্বাধীনতার প্রশ্নে রাষ্ট্রীয় হস্তক্ষেপকে স্বাধীনভাবে মেনে নিতে পারছে না। রাষ্ট্র যেখানে ধর্মীয় নৈতিকতাকে আইনের মাধ্যমে চাপিয়ে দিচ্ছে, তরুণরা সেখানে ব্যক্তি স্বাধীনতাকে মৌলিক অধিকার হিসেবে দেখছে। এই মানসিক দূরত্বই আন্দোলনকে আরও বিস্তৃত ও গভীর করে তুলেছে। ইরানের নারীরা এই আন্দোলনের কেন্দ্রে অবস্থান করছে, কারণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি প্রয়োগ করা হয়েছে নারীদের শরীর ও আচরণের ওপর। বাধ্যতামূলক হিজাব, নৈতিক পুলিশের নজরদারি, কর্মক্ষেত্র ও সমাজে বৈষম্য, সব মিলিয়ে নারীরা এই শাসন ব্যবস্থার সবচেয়ে দৃশ্যমান ভুক্তভোগী। ফলে আন্দোলনে নারীরা শুধু অংশগ্রহণকারী নয়, বরং প্রতীক হয়ে উঠেছে। তাদের প্রতিবাদ পুরুষদেরও রাস্তায় নামতে উদ্বুদ্ধ করেছে, যা ইরানের ইতিহাসে তুলনামূলকভাবে বিরল ঘটনা। এই আন্দোলন শহর কেন্দ্রিক হলেও গ্রামীণ এলাকাতেও এর প্রভাব পড়েছে, বিশেষ করে পানি সংকট ও কৃষি ধ্বংসের কারণে। ইরানের বহু অঞ্চলে নদী শুকিয়ে গেছে, কৃষি জমি মরুভূমিতে পরিণত হচ্ছে, কিন্তু সরকার এই সমস্যাগুলোর কার্যকর সমাধান দিতে ব্যর্থ। জলবায়ু পরিবর্তন, অব্যবস্থাপনা ও দুর্নীতির ফলে গ্রামীণ জনগোষ্ঠীও এখন শহরের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। ফলে আন্দোলন আর শুধু মধ্যবিত্ত বা শিক্ষিত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ নেই। ইরানের রাজনৈতিক কাঠামো এই আন্দোলন মোকাবেলায় কঠোর দমন নীতিকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ইন্টারনেট বন্ধ, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ, সাংবাদিক গ্রেপ্তার, শিক্ষার্থীদের বহিষ্কার সবকিছুই আন্দোলন স্তব্ধ করার কৌশল। কিন্তু ইতিহাস বলে, দমন যত বাড়ে ক্ষোভ তত গভীর হয়। আগেও 2009 সালের গ্রিন মুভমেন্ট বা 2019 সালের জ্বালানি মূল্য বিরোধী আন্দোলন দমন করা হয়েছিল, কিন্তু সমস্যার শিকড় উপড়ে ফেলা হয়নি। বর্তমান আন্দোলন সেই অতীতের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। এই পরিস্থিতিতে ইরানের ক্ষমতা কাঠামোর ভেতরেও এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। সংস্কারপন্থী ও কট্টরপন্থীদের দ্বন্দ্ব, ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা এবং জনগণের বৈধতা হারানোর ভয় শাসক গোষ্ঠীকে আরও রক্ষণাত্মক করে তুলেছে। আন্তর্জাতিক মহলেও ইরান ক্রমেই চাপে পড়ছে।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, নতুন নিষেধাজ্ঞার আশঙ্কা এবং কূটনৈতিক একঘরে হওয়ার ঝুঁকি দেশের অর্থনীতিকে আরও সংকুচিত করছে। এই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি কোনো একক নেতা বা দলের উপর নির্ভরশীল নয়। এর কোনো নির্দিষ্ট কেন্দ্র নেই, ফলে একে দমন করাও কঠিন। সামাজিক যোগাযোগ মাধ্যম, মুখে মুখে ছড়ানো বার্তা এবং স্থানীয় ক্ষোভ মিলিয়ে এটি এক ধরনের ছায়া আন্দোলনের রূপ নিয়েছে, যা থেমে থেমে আবার জেগে উঠছে। সরকার হয়তো সাময়িকভাবে রাস্তাঘাট শান্ত করতে পারবে, কিন্তু মানুষের মন থেকে এই আন্দোলনের আগুন নিভিয়ে ফেলা সহজ নয়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বড় পরিবর্তন সবসময় হঠাৎ আসে না। অনেক সময় তা আসে ধীরে ধীরে, ছোট ছোট ঢেউয়ের মতো, যা একসময় বিশাল জলোচ্ছ্বাসে পরিণত হয়। ইরানের বর্তমান আন্দোলনও ঠিক তেমনি। এটি হয়তো আজই শাসন ব্যবস্থা পাল্টে দেবে না, কিন্তু এটি ইরানের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে একটি গভীর ছাপ রেখে যাবে। কারণ এই আন্দোলন শুধু সরকারের বিরুদ্ধে নয়, এটি একটি প্রজন্মের আত্মপরিচয়ের লড়াই, যেখানে মানুষ আর ভয় নয়, ভবিষ্যৎ বেছে নিতে চাইছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করতে পারেন ইরানের আন্দোলন সম্পর্কে আপনার মূল্যবান মতামত, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।